ভেবেছিলাম 5 ছেলের বিয়ে দিয়ে 5 বউ আনবো, আর তাদের ছেলে মেয়ে হলে তাদেরকে নিয়ে খেলাধুলা করে তাদের যত্ন করে সময় কাটাবো। কিন্তু দেখো কেমন কপাল আমার, 2 বউ গর্ভবতী আর 3 জন কোনোদিনও মাই হতে পারবে না। কি দেখে যে তোমাদেরকে পছন্দ করে এনেছিলাম উপরওয়ালাই জানে। আর শোনো, শেষবারের মতো বলে দিচ্ছি, সারাদিন যা কাজ করছো করো, কিন্তু আমার গর্ভবতী বৌমাদের কাজ তোমাদের করতে হবে না, কথাটা যেন মনে থাকে। কিন্তু কেন মা, আমরা কি করেছি? উপরবেলা যদি আমাদের গর্ভে সন্তান না দেয় তাহলে সেটা কি আমাদের দোষ, নাকি বিয়ের আগে থেকেই আমরা জানতাম যে আমরা কোনোদিনও গর্ভবতী হতে পারবো না? আর সত্যি যদি জানতাম তাহলে কখনোই আপনার ছেলেকে কেন কাউকেই বিয়ে করতাম না। আপনারা সবাই মিলে প্রতিনিয়ত আমাদেরকে অপমান করেন। শুধু বাড়ি নয়, পাড়া প্রতিবেশী সকলের সামনে আমরা কখনো কিচ্ছু বলিনি, কারণ আমরা জানি আমরা এই বংশে কোনোদিনও প্রদীপ দিতে পারবো না, তাই ভুল দেখলেও চুপ করে থাকতে হয়। দেখেছেন মা কিরকম মুখে মুখে কথা বলছে। আমার কপাল যদি এরকম হতো তাহলে আমি সারা জীবনের মতো বোবা হয়ে যেতাম। আসলে লজ্জা শরম না থাকলে যা হয় আর কি। ছেড়ে দিন আপনি, আর এদের সাথে কথা বলে নিজের সময় নষ্ট করবেন না। তার চেয়ে বরং চলুন আমাদেরকে বাচ্চার সোয়েটার বানানো শেখাবেন। এই শরীরের অবস্থা নিয়ে তুই আবার সোয়েটার বানাবি কি করে? এখন তো গরমকাল, সোয়েটারের এখন কোনো প্রয়োজন নেই। তোদের কিছু করতে হবে না, আমি সোয়েটার বানাতে পারি। তোদের কটা সোয়েটার বানিয়ে দিতে হবে বল, আমরা 3 জন মিলে তোদের সন্তানদের জন্য সোয়েটার বানিয়ে রাখবো। তোরা গিয়ে বিশ্রাম কর। না না বাবা থাক, তোমাকে আমাদের বাচ্চাদের জন্য কিছু বানাতে হবে না। তারপর কি জাদুটোনা করে দেবে কে জানে। আমার প্রথম সন্তানকে নিয়ে আমি কোনো রকম রিস্ক নিতে চাই না। তোমরা যাও, নিজেদের কাজ করো, আমাদের ভালো তোমাদেরকে দেখতে হবে না। তুমি শুধু শুধুই ওদের ভালো করতে চাও দিদি। ওরা ভালো জিনিসটা ভালোভাবে নিতে পারে না। যদিও ওদের আর দোষ কি বলো, আমাদের স্বামীরাই আমাদের বুঝতে চায় না, আর ওরা তো পরের বাড়ির মেয়ে। এই বলে জুই, মালা এবং জবা সেখান থেকে চলে যায়। মীনা দেবীর 5 ছেলে ছিল। সে তার 5 ছেলের বিয়ে দিয়েছিল জুই, মালা, জবা, শ্রেয়া এবং মল্লিকার সঙ্গে। শ্রেয়া এবং মল্লিকার বিয়ের প্রায় 2-3 বছর আগে বাকি 3 জনের বিয়ে হয়েছিল। বিয়ের পরপরই শ্রেয়া এবং মল্লিকা গর্ভধারণ করলেও বাকি 3 জন 3 বছরেও গর্ভধারণ করতে পারেনি। সেই কারণেই দিনরাত তাদের সবার কাছে অপমানিত হতে হয়। এমনকি তাদের পাড়া প্রতিবেশীরাও তাদেরকে নিয়ে নানান রকম নিন্দা করে। এমনই একদিন মিনা বৌদি আমাকে খুব অপমান করেছিল। যখন আমার ঘরে পরপর 2টো মেয়ে হয়েছিল, ও আমাকে এসে বলেছিল যে আমার ঘরে বংশের প্রদীপ দেওয়ার মতো কেউ নেই, মেয়েদের বিয়ে হয়ে গেলেই আমার বংশ শেষ হয়ে যাবে একেবারে, আরও কত কি। আর এখন দেখো নিজেরই কপাল, 5 জন বউয়ের মধ্যে 3 জনই বন্ধা। ধর্মের কল বাতাসে নড়ে, বুঝলে তো। মিনা বৌদির 5 ছেলে হওয়াতে অহংকারে তো তার মাটিতে পাই পড়তো না। সারাদিন ছেলে মেয়েদের নিয়ে গর্ব করেই যেত। আর ছেলেদের বিয়ে দেওয়ার পর তো 3 জনের ধরাকে সরাজ্ঞান করেছিলেন। আমাকে অনেক অপমান করেছিলেন আমার মেয়ে হয়েছিল বলে। সেসব কথা কি ভুলে গেছি? কিচ্ছু ভুলে যায়নি। এমনকি আমার বউকেও অপমান করতে ছাড়েননি। আর এখন ওনার কপাল দেখো, 3 ছেলে তো জীবনে বাবাই হতে পারবে না। মেয়ে তো দূর, উপরওয়ালা কোনো সন্তানই দেননি। যেমন কর্ম তেমন ফল। এভাবে পাড়ার সবাই মীনা দেবী এবং তার পরিবারকে নিয়ে নানান রকম কথা বলতে থাকে। সবকিছু শুনেও কারোর কিছু করার থাকে না। পাড়ার লোকের উপরে রাগ না দেখাতে পারলেও মীনা দেবীর সমস্ত রাগ গিয়ে পড়তো তার 3 বন্ধা বৌমার উপর। সে শুধু শুধু তাদের অপমান করত। কখনো কখনো তাদের মুখের সামনে থেকে খাবারও কেড়ে নিত। আমাদের খাবারে আপনি জল ঢেলে দিলেন মা। আমরা সবেমাত্র ঘরের কাজ সেরে একটু খেতে বসেছিলাম। আপনার আমাদের উপর কোনো কারণে রাগ হয়ে থাকলে সেটা তো বলতেই পারতেন। এভাবে খাবারটা নষ্ট না করলেই হতো। আমি তো শুধু খাবার নষ্ট করেছি, আর তোমরা 3 জনে মিলে আমাদের পরিবারের মান সম্মান, আমাদের স্বপ্ন সমস্ত কিছু নষ্ট করেছো। তার জন্য কখনো কোনো কৈফিয়ত চেয়েছি? খাবারে জল ঢালার কথা বলছো? তোমরা যে আমাদের আশায় ভরসায় জল ঢেলে দিয়েছো তার বেলা। আপনার কি মনে হয় আমরা যে গর্ভধারণ করতে পারছি না তার জন্য শুধু আমাদেরই দোষ আছে? আপনি কখনো নিজের ছেলেদেরকে বলেছেন একবার হসপিটালে যেতে বা ডাক্তারের কাছে গিয়ে একটু চেক আপ করাতে? আপনি শুধু সারাদিন আমাদেরই দোষ দেখতে থাকেন। মানেটা কি? তুমি কি বলতে চাইছো? আমার ছেলেদের খুঁত আছে? ওরা কোন বংশের ছেলে তুমি জানো? আমাদের বংশের কেউ এরকম নেই। তোমাদের মধ্যেই দোষ আছে। হ্যাঁ, আমার উচিতই হয়নি সবকিছু পরীক্ষা নিরীক্ষা না করিয়ে তোমাদেরকে ছেলেদের বউ করে আনা।
সত্যি বলছি মা, যদি ভবিষ্যৎ দেখতে পেতাম তাহলে আমি কোনোদিনও এই বাড়িতে বিয়ে করে আসতাম না। এই বাড়িতে মেয়েরাই মেয়েদের সম্মান করে না। যেই বাড়িতে মেয়েরাই মেয়েদের সম্মান করে না সেই বাড়িতে শান্তিতে বাঁচা যায় না। এত চিৎকার চেঁচামেচি শুনে শ্রেয়া এবং মল্লিকা সেখানে আসে। সারাদিন পরে একটু গিয়ে শুয়েছি, তাতেও তোমাদের জন্য শান্তি নেই। সোজাসুজি ভাবে আমাদের আর আমাদের সন্তানদের ক্ষতি করতে পারছো না বলে এরকম ঘুরিয়ে পেঁচিয়ে ক্ষতি করার চেষ্টা করছো। কি লাভ হচ্ছে তোমাদের এরকম করে? আমরা কি করেছি বলো? সারাদিন পরে তিনজনে মিলে সব কাজ করে একটু খেতে বসেছিলাম, আর তাতেও আমাদের শাশুড়ি মা খাবারে এসে জল ঢেলে দিল। এই ব্যবহারের প্রত্যুত্তরে আমরা কিছু কথা বলেছি, তাতে তোমাদের ঘুম ভেঙে গেল। আমরা কি করতে পারি বলো? ওনার ছেলেরা খাবার আনে, ওনার বাড়িতে রান্না হয়, ওনার টেবিলে বসে তোমরা খাচ্ছ, ওনার বাড়ির কলে জল দিয়ে উনি তোমাদের খাবারে জল ঢেলেছে। সমস্ত কাজটাই তো উনি অধিকার বশত করেছেন। তোমাদের তো উত্তর দেওয়ার কিছু থাকে না, আর উত্তর দিচ্ছই বা কোন লজ্জায়? উনি যেটা চান সেটা তো কখনো দিতে পারবে না, তাহলে শুধু শুধু উত্তর দিয়ে ঝামেলা বাড়ানোর কি মানে হয়? আহারে আমার সোনা বৌমা, এদের চিৎকারে তোমাদের ঘুম ভেঙে গেল? আমারই ভুল হয়েছে, আমার বোঝা উচিত ছিল যে তোমরা এখন বিশ্রাম করতে গেছো। ওদের বিশ্রামের কথা আপনার মাথায় আছে মা? অথচ আমরা যে সেই ভোরবেলা থেকে উঠে সমস্ত কাজ করে রান্না করে একটার পর একটা খাটনি করে যাচ্ছি। আমাদের যে বিশ্রামের দরকার, আমাদের যে খাবারের দরকার, সে কথা আপনার মাথায় নেই? না, মাথায় নেই। তোমাদের আমি বন্ধ চোখেও সহ্য করতে পারি না। তোমরা আমার চোখের সামনে এলে আমার গা ঘিন ঘিন করে, এটা ভেবে যে তোমাদের সাথে আমার ছেলেদের বিয়ে দিয়ে আমি ওদের জীবন নষ্ট করে দিয়েছি। আমার স্বামীর জমানো অনেক পুঁজিও নষ্ট করেছি, কিন্তু তার বিনিময়ে না তোমরা যৌতুক এনেছো আর না বংশের প্রদীপ দিতে পারছো। থাক এসব কথা, আমি এসব মনে করতেই চাই না। মনে করলে আমার আরো রাগ বাড়বে। আমার শরীর খারাপ হলে আমার গর্ভবতী বৌমাদের খেয়াল কে রাখবে? এভাবেই মীনা দেবী প্রত্যেক দিন তার বন্ধা এবং গর্ভবতী বৌমাদের মধ্যে ভেদাভেদ করতে থাকে। কখনো কখনো সে পারিপার্শ্বিক আলোচনার ভিত্তিতে তার বৌমাদের গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করত না। সে তার বৌমাদের নামে তার ছেলেদের কাছে নানান রকমের নিন্দা করত। জুই, মালা এবং জবা যা স্বপ্নেও কল্পনা করতে পারত না, মীনা দেবী সেসব নিয়েও তাদের উপর অপবাদ দিত। একদিন মীনা দেবী নিজেই তার দুই গর্ভবতী বৌমাদের ঘরের সামনে কিছুটা তেল ফেলে রেখে নিজেই চিৎকার করতে থাকে। কি সর্বনাশী বউয়েরা, বাবারে বাবা! এদের সাথে তো আমি কিছুতেই আমার গর্ভবতী বউদের একা রেখে যেতে পারবো না। আজকে যদি আমি সময় মতো না আসতাম, না জানি কি হয়ে যেত। আমার তো ভেবেই গা শিউরে উঠছে। তার এমন চিৎকার চেঁচামেচি শুনে সবাই সেখানে চলে আসে। শ্রেয়া এবং মল্লিকা সেখানে আসতে গেলে মীনা দেবী বলে, দেখে বৌমা দেখে, এদিকে পা দিও না। ওরা তোমাদের দরজার সামনে তেল ফেলে রেখেছে যাতে তোমরা পড়ে যাও আর তোমাদের বাচ্চার ক্ষতি হয়। আমরা এরকম কেন করব মা? আমরা তো সবসময় চেষ্টা করি যাতে শ্রেয়া আর মল্লিকার কোনো রকমের অসুবিধা না হয়। ওরা যা খেতে চায় সেটাই বানিয়ে দিই, ওরা যখন যেটা চায় সেটাই করে দিই। আর আপনি বলছেন আমরা ওদের বাচ্চার ক্ষতি চাই? ওদের ক্ষতি চেয়ে আমাদের কি লাভ হবে? লাভ এটাই হবে যে আমাদের বাচ্চা যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় তাহলে তোমাদের মতো আমরাও সন্তানহীন হয়ে যাব। এটাই চাও তো তোমরা? মা, আমার খুব ভয় করছে। আপনি প্লিজ আপনার ছোট ছেলেকে বলুন আমাকে যেন বাপের বাড়িতে রেখে আসে। আর কয়েকটা মাসই বাকি, এই কয়েকটা মাস আমি আর কোনো রকমের রিস্ক নিতে চাই না। ছি জুই ছি, তোমাকে এত বিশ্বাস করি আর তুমি কিনা আমার ভাইয়ের বউদের ওপর এত বড় ক্ষতি করতে চাইলে? তোমরা কোনোদিনও সন্তানের মা হতে পারবে না জেনেও কোনোদিনও তোমাদেরকে বাড়ি থেকে চলে যেতে বলেনি, কারণ আমরা জানি তোমরা এই সংসারটাকে কত ভালোবাসো। কিন্তু দাদা, আজ মনে হচ্ছে আমাদের সমস্ত জানাটাই ভুল। মালা আর জবা তো তোমার থেকে ছোট হয় বৌদি। মালাকে তুমি নিজে পছন্দ করে এনেছিলে আমার জন্য, আর এখন তোমরা একসাথে মিলে এমন কাজ করছো যে আমার মনে হচ্ছে এর চেয়ে বড় মামার জন্য মেয়ে দেখলেই অনেক খুশি থাকতাম, হয়তো বাচ্চার বাবা হয়ে যেতাম। তোরা তো বৌদিদের দোষ দিয়েই খালাস হয়ে যাচ্ছিস। আমি কার উপর দোষ দেবো? আমি তো জবাকে নিজে পছন্দ করে এনেছি। আমি কি ভেবেছিলাম ও ভবিষ্যতে এরকম ক্রিমিনাল হয়ে যাবে? হ্যাঁ, ক্রিমিনালই তো। যে বাচ্চারা এখনো পৃথিবীর আলো দেখেনি তাদেরকে মেরে ফেলার চেষ্টা করলে তাদেরকে তো ক্রিমিনালই বলা হয়, তাই না? খুব শীঘ্রই আমি তোমার বাড়ির লোকের সাথে কথা বলবো জুই। আমার মনে হয় না আমাদের এই সম্পর্কটা টিকিয়ে রাখা ঠিক হবে। যেই মেয়ে আমার পরিবারের ক্ষতি চাই সেই মেয়েকে আমি আমার পরিবারের সদস্য করে রাখতে পারবো না। ছেলেদের কথা শুনে মীনা দেবী মনে মনে খুবই খুশি হয়। এটাই তো এতদিন চাইছিলাম। শেষমেশ আমার প্ল্যানটা সাকসেসফুল হলো। এই বন্ধা বউয়েরা বাড়ি ছেড়ে চলে গেলে আমি আমার 3 ছেলের আবার বিয়ে দেব।
এবারে মেডিকেল টেস্টও করাবো আর যৌতুকও নেব। পাড়ার লোকের অনেক খারাপ খারাপ কথা শুনেছি, আর নয়। হে উপরওয়ালা, এরা যেন তাড়াতাড়ি নিজেদের বাক্সপত্র গুছিয়ে বাপের বাড়ি চলে যায়। মীনা দেবীর মনস্কামনা পূরণ হয় না। জুই, মালা এবং জবা কেউই বাড়ি ছেড়ে যায় না, আর সেই কারণে তাদের উপর অত্যাচার বাড়তে থাকে। প্রথম প্রথম তাদের শাশুড়ি মা তাদের গায়ে হাত তুললেও এখন তাদের থেকে বয়সে এবং সম্পর্কে ছোট জায়েরাও তাদের গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করে না। মীনা দেবীর মতো এখন তারাও চায় যেন জুই, মালা এবং জবা তিনজনেই বাড়ি ছেড়ে চলে যাক। এই কাজে সফল হওয়ার জন্য তারা একটি ফন্দি এঁটে ফেলে। তুমি এই খাবারগুলোতে কি মেশাচ্ছ? এগুলো তো ওরা আমাদের জন্য বানিয়েছে। আরে বাবা, তুই একটু শান্ত হয়ে বসতো। তুই তো জানিস ওদের রান্না করা খাবার মা আমাদের কখনোই খেতে দেয় না। ওদের রান্না করা খাবার মা আগে খায়, তারপর আমাদেরকে খেতে দেয়। মা জানে ওরা আমাদের খাবারে চাইলেই কিছু মেশাতে পারে। এবার বুঝেছি কেন তুমি এগুলো করছো। এই খাবারগুলো আমাদের আগে ওরা খাবে, তারপর ওরা এগুলো খেয়ে হসপিটালে চলে যাবে। বাড়ির সবাই বুঝতে পারবে যে ওরা আমাদের ক্ষতি করার জন্য আমাদের খাবারে বিষ মিশিয়েছিল, আর তারপরেই ওরা হসপিটাল থেকে সোজা নিজের নিজের বাপের বাড়ি চলে যাবে, তাই তো? কোনো কারণবশত সেদিন মীনা দেবী বাকিদের খাবার না খাইয়ে নিজেই তার গর্ভবতী বৌমাদের খাবার আগে চেখে দেখে। তারপরে সে অত্যন্ত অসুস্থ বোধ করে। তার মুখ থেকে সাদা সাদা ফেনা বেরোতে থাকে। এই দেখে সবাই খুবই ঘাবড়ে যায়। সবাই ভাবে জুই, মালা এবং জবা তিনজনে মিলে এই কাজ করেছে। প্রত্যেকে তাদেরকে খুব বকাবকি করতে থাকে। জুই, মালা এবং জবা হসপিটালে না গেলেও তাদের বাড়ি থেকে বের করার প্ল্যান সাকসেসফুল হয়ে যায় ভেবে জুই, মালা এবং জবা মনে মনে খুবই খুশি হয়। কয়েকদিন পরে মীনা দেবী বাড়ি ফিরে আসলে সে বলে, আমার তিন বৌমাকে তোরা বাড়ি নিয়ে আয়। আমি ওদের সাথে অনেক খারাপ করেছি, ওদের নামে মিথ্যা বদনাম দিয়েছি, ওদের গায়ে হাত তুলেছি, ওদের খাবার কেড়ে নিয়েছি, কিন্তু ওরা কখনো আমার বা তুই গর্ভবতী বৌমার ক্ষতি চায়নি। আমাদের খাবারে বিষ মিশিয়েছে জানার পরেও আপনি এটা বলতে পারছেন মা? সেই খাবার খেয়ে তো আপনার এতটা ক্ষতি হলো, আপনার কিছু হয়ে যেত তাহলে? যখন আমি খাবারটা খাচ্ছিলাম তখন আমাকে আটকালে না কেন? তুমি তো জানতে ওতে বিষ মেশানো আছে। তোমাদের দুজনের জন্য আমি কোনোদিনও আমার বাকি তিন বৌমাকে সম্মান করিনি, তাই ওদের উপর বিশ্বাস না করে আমি রান্নাঘরে একটা ক্যামেরা লুকিয়ে রেখেছিলাম, যাতে ওরা তোমাদের খাবারে কোনো কিছু মেশালে সেটা আমি দেখতে পাই। ওরা কোনোদিনও কিচ্ছু মেশায়নি, তোমরাই নিজেদের খাবারে বিষ মিশিয়েছ। আর সেই খাবার আমি খাচ্ছি দেখেও তোমরা আমাকে আটকাওনি। নিজেদের স্বার্থ লাভের জন্য কেউ এতটা নিচে নামতে পারে কিভাবে? মীনা দেবীর কথায় শ্রেয়া এবং মল্লিকা খুবই লজ্জায় পড়ে যায়। বাড়ির বাকি সকলে তাদের অনেক বকাবকি করে। তারা দুজনেই নিজেদের দোষ স্বীকার করে নেয় এবং সকলের কাছে ক্ষমা চায়। কিছুদিন পরেই জুই, মালা এবং জবাকে আবার বাড়িতে ফিরিয়ে আনা হয়। মীনা দেবী তার তিন বৌমার সঙ্গে সঙ্গে তার তিন ছেলেরও চিকিৎসা করায়। এর ফলে কয়েক মাস চিকিৎসা চলার পরেই তারা তিনজনেই একসঙ্গে গর্ভধারণ করে। শ্রেয়া এবং মল্লিকা নিজেদের ছোট বাচ্চাদের সামলেও তাদের জায়েদের সেবা করায় কোনো ত্রুটি রাখে না। প্রিয়াঙ্কা তার 7 বছরের মেয়ে, স্বামী এবং শাশুড়ি মায়ের সঙ্গে একটি শহরে থাকে। প্রিয়াঙ্কা গৃহকর্মে নিপুণা ছিল এবং অত্যন্ত ভদ্রসভ্য একটি মেয়ে ছিল, কিন্তু প্রিয়াঙ্কার শাশুড়ি মা তাকে একেবারেই পছন্দ করে না, শুধুমাত্র তার প্রথম সন্তান মেয়ে হয়েছে বলে। তাই প্রিয়াঙ্কা আবার গর্ভবতী হলে কমলা দেবী বারবার তার বৌমাকে একই কথা বলে শাসাতে থাকে যে এবার তার বৌমার যদি ছেলে না হয় তাহলে প্রিয়াঙ্কাকে আর তাদের সঙ্গে থাকতে দেওয়া হবে না। আমার ছেলে হবে নাকি মেয়ে হবে সেটা আমি কি করে ঠিক করব বলুন তো মা? উপরওয়ালা যা চাইবেন তাই তো হবে। আমার মেয়েও যেমন উপরওয়ালার দান, তেমন ভবিষ্যতে যে আসবে সেও তো তাই হবে। তোমার ওই মেয়ে উপরওয়ালার দান নয়, উপরওয়ালার অভিশাপ। মেয়েরা জন্মায় শুধু বাবা মায়ের টাকা ধ্বংস করার জন্য। আমি আমার ছেলের সঙ্গে এমনটা হতেই দেব না। কি করবেন আপনি? আমার যদি আবার মেয়ে হয়, আমার মেয়েকে মেরে ফেলবেন? আপনিও তো একজনের মেয়ে, নিজে মেয়ে হয়ে অন্য মেয়েদের ব্যাপারে এমন বলতে আপনার বাধে না? বাধে না বলেই তো এভাবে একটা বাচ্চার ব্যাপারে আপনি বলতে পারছেন। না, আমার বাধে না। তার কারণ আমি এখন শুধু মেয়ে নই, আমি একজন মা। মা হয়ে আমার প্রধান কর্তব্য আমার ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করা, আর সেটার জন্য যা করতে হয় আমি করব।
এই বলে কমলা দেবী সেখান থেকে চলে যায়। কমলা দেবী তার গ্রামের বাড়ি থেকে একজন দাইমাকে ডেকে নিয়ে আসে। সেই দাইমা নাকি গর্ভবতী মহিলাদের পেটে হাত রেখে তার গর্ভে পুত্র সন্তান আছে নাকি কন্যা সন্তান আছে সেটা বলে দিতে পারে। এই সমস্ত ঘটনা ঘটে প্রিয়াঙ্কার স্বামী অরুণের অনুপস্থিতিতে। প্রিয়াঙ্কার এই পুরো কর্মকাণ্ডে অমত থাকলেও সে তার শাশুড়ি মায়ের বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না। গ্রাম থেকে দাইমা এসে প্রিয়াঙ্কার পেটে হাত রেখে কমলা দেবীকে জানায় যে প্রিয়াঙ্কার গর্ভে আবার একটা কন্যা সন্তান আছে। এই কথা শুনে কমলা দেবী একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে। সে কিভাবে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। এইসব দাইমারা অনেক সময় ঠিক বলে না মা, এদের কথায় বিশ্বাস করবেন না। এভাবে আপনি আমাকে কষ্ট দেবেন না। আর তো কয়েকটা মাসের ব্যাপার, আর একটু অপেক্ষা করুন, তারপর না হয় নিজের চোখেই দেখে নেবেন আপনার নাতি হয়েছে নাকি নাতনি। ওই দাইমা ভুল বলে না, আজ পর্যন্ত কখনো ভুল বলেনি। আমি ওনাকে পুরোপুরি ভাবে বিশ্বাস করি। আমি আর একটা বিপদ আমার ছেলের ঘরে এনে দিতে চাই না। তুমি আজকেই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। যাওয়ার সময় তোমার এই অপয়া মেয়েটাকেও নিয়ে যাবে। এই অবস্থায় আমি কোথায় যাব? তার উপরে বাইরে এত ঠান্ডা। অরুণকে অবশ্যই সবকিছু জানাতে হবে। ওর অনুমতি ছাড়া আমি এই বাড়ি থেকে বেরোবো না। তুমি এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাবে, আর অরুণকে কিচ্ছু জানাবে না। যদি জানাও তাহলে আমি তোমার সামনে নিজেকে নিজে শেষ করে দেব। তারপর থেকো মাথায় খুনের বোঝা নিয়ে। দেখবো কেমন সুখে সংসার করতে পারো তুমি। কমলা দেবীর এমন কথাবার্তা শুনে প্রিয়াঙ্কা একেবারে বুঝে উঠতে পারে না সে কি করবে। সত্যি যদি কমলা দেবী রাগের মাথায় কিছু করে ফেলে তাহলে শুধু শুধু প্রিয়াঙ্কা জেদের জন্য তার শাশুড়ি মায়ের প্রাণ চলে যাবে। এটা ভেবে প্রিয়াঙ্কা বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেয়। সে সঙ্গে করে তার ছোট্ট মেয়ে মিমিকেও নিয়ে নেয়। কমলা দেবী তার ছেলের কিনে দেওয়া কোনো জিনিস প্রিয়াঙ্কা আর তার মেয়েকে নিয়ে যেতে দেয় না। কোথায় যাবে কি করবে কিছু বুঝে না পেয়ে প্রিয়াঙ্কা রেল স্টেশনে এসে একটি দূরপাল্লার ট্রেনে উঠে পড়ে। তারা মা মেয়ে শীতকালে ঠকঠক করে কাঁপতে থাকে। এইভাবে প্রিয়াঙ্কা একবার এই ট্রেন আবার একবার ওই ট্রেন করতেই থাকে। এভাবেই অন্তত একটা বদ্ধ জায়গায় প্রিয়াঙ্কা এবং তার মেয়ে কয়েক ঘন্টার জন্য হলেও বিশ্রাম করতে পারে। এবার থেকে কি আমরা ট্রেনেই থাকবো মা? 3 দিন তো হয়ে গেল, আমরা তো শুধু ট্রেনেই আছি। বাবা যদি আমাদেরকে খুঁজতে আসে তাহলে বাবা আমাদেরকে কোন ট্রেনে খুঁজবে? মেয়েটা তো ঠিকই বলেছে। এভাবে কি দিনের পর দিন ট্রেনে থাকা যায়? যে কটা টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম সেটার কয়েকদিন পরেই শেষ হয়ে যাবে, তখন কি করব? বলো না মা, এখন থেকে কি এই ট্রেনটাই আমাদের ঘর? আমরা কি এবার এখানেই থাকবো? এই ট্রেনের সিটগুলোতে আমি একদম ঘুমাতে পারি না জানো, খুব শক্ত। আর এখানে তো বালিশও নেই কোনো। আমি সব ঠিক করে দেব, তোমাকে এত কিছু ভাবতে হবে না এখন, কেমন? তুমি এখন ঘুমিয়ে পড়ো। প্রিয়াঙ্কার এই প্রত্যেকদিন একটা ট্রেনে ওঠা এবং অন্য আর একটা ট্রেন থেকে নামার ঘটনা একটা স্টেশনের ট্রেন মাস্টারের নজরে পড়ে। সে প্রায় দিনই ভাবে প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলবে, কিন্তু প্রিয়াঙ্কা কখন কোন ট্রেন ছেড়ে অন্য ট্রেনে উঠে যায় স্টেশন মাস্টার মদন বাবুর চোখেই পড়ে না। সেদিন অনেকক্ষণ লক্ষ্য করার পরে মদন বাবু প্রিয়াঙ্কাকে দেখতে পায়। মদন বাবু তার কাছে আসে। আমি জানি আমার হয়তো এটা জিজ্ঞাসা করা খুব ভুল হবে, কিন্তু তাও জিজ্ঞাসা না করে পারছি না। তুমি আমাকে একটা কথা বলো তো মা, তুমি আসলে যেতে চাও কোথায়? কোথায় যেতে চাই মানে? আমি কোথায় যেতে চাই সেটা আপনি জেনে কি করবেন? এমন ভাবে একজন গর্ভবতী মহিলা দিনে 3 থেকে 4 বার একই ট্রেনে উঠছে, সেই ট্রেনে করে যাচ্ছে আবার ফিরে আসছে, আবার অন্য ট্রেনে উঠছে, এরকম ঘটনা তো আমি আমার 30 বছরের চাকরি জীবনে কখনোই দেখিনি। তাই জানতে চাইছি। আমিও তো মাকে জিজ্ঞাসা করি মা কোথায় যেতে চাই, মা তো আমাকে বলে না। আমি তো মাকে রোজ বলি ফিরে যেতে, মা তো আমার কথা শোনেই না। সাথে এমন একটা ফুটফুটে বাচ্চা, তার উপরে তুমি গর্ভবতী। এই সময় তোমার বাড়িতে বিশ্রাম নেওয়া উচিত তো। তা না করে তুমি এরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছ কেন, তাও আবার এরকম কনকনে ঠান্ডায়? এই ট্রেনগুলোই এখন আমার ঘর হয়ে গেছে। এখানে কল বাথরুম আছে, অনেক লোকের মাঝখানে নিরাপত্তা আছে, আর ঠান্ডা থেকে বাঁচার জন্য 4টে দেওয়ালও আছে। তাই আমি ট্রেনে ঘোরাঘুরি করি, বারবার আসা যাওয়া করি যাতে নিজের শহর থেকে বেশি দূরে চলে যেতে না পারি। মদন বাবু প্রিয়াঙ্কাকে তার এরকম কাজের কারণ জিজ্ঞাসা করলে প্রিয়াঙ্কা তাকে সমস্ত দুঃখের কথা বলে। সব কথা শুনে মদন বাবুর নিজের মেয়ের কথা মনে পড়ে। তার একমাত্র মেয়ে সন্তান প্রসব করার সময় সঠিক যত্ন না পেয়ে মারা গিয়েছিল। তাই সে প্রিয়াঙ্কাকে নিজের বাড়িতে নিয়ে যেতে চায়, কিন্তু প্রিয়াঙ্কা কিছুতেই এই প্রস্তাবে রাজি হয় না। অনেকবার করে জোর করলেও প্রিয়াঙ্কা যখন তার কথা শোনে না তখন বাধ্য হয়ে মদন বাবুকে অন্য ব্যবস্থা নিতে হয়। এইভাবে ট্রেনে ঘোরাঘুরি না করে তাহলে আমি যেটা বলছি সেটা শোনো। তুমি যখন আমার সাথে যাবেই না তখন আমি যেটা বলবো সেটা কিন্তু তোমাকে খুব ভালো করে শুনতে হবে। আমাদের স্টেশনে প্রত্যেকদিন রাত্রেবেলা বেশ কয়েকটা ট্রেনের মেন ইঞ্জিন রাখা থাকে। সকাল 7টার আগে সেই ইঞ্জিনগুলো থেকে ভাতও দেয় না। তুমি যদি চাও তুমি প্রত্যেকদিন রাত্রেবেলা তোমার মেয়েকে নিয়ে সেখানেই থাকতে পারো।
আমি খুব অপয়া। আমি যেখানেই যাই সেখানেই কিছু না কিছু খারাপ হয়। আমি জন্মানোর পরে আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিল, কারণ আমার মায়ের মেয়ে হয়েছিল। এরপরে আমার মেয়ে হয়েছে বলে আমাকে আমার শ্বশুর বাড়ি ছাড়া হতে হলো। আমার জন্য আমার স্বামীর জীবনটা খারাপ হয়ে গেছে। এখন আমি আপনার জীবন খারাপ করতে চাই না। আমি এখানেই থাকবো। আপনি বলুন আমাকে কি করতে হবে। আমাদের স্টেশনে প্রত্যেকদিন রাত্রেবেলা বেশ কয়েকটা ট্রেনের মেন ইঞ্জিন রাখা থাকে। সকাল 7টার আগে সেই ইঞ্জিনগুলো থেকে ভাতও দেয় না। তুমি যদি চাও তুমি প্রত্যেকদিন রাত্রেবেলা তোমার মেয়েকে নিয়ে সেখানেই থাকতে পারো। আর সারাদিন এই ঠান্ডার মধ্যে আমি কোথায় থাকবো? স্টেশনেও তো প্রচুর ঠান্ডা। সারাদিন তুমি না হয় স্টেশন মাস্টারের ঘরে থেকো, তুমি না থাকলে অন্তত বাচ্চাটাকে রেখো। ঠিক আছে, তাহলে তাই করব। সারা সকাল দরকার হলে আমি ভিক্ষা করেও নিজেদের জন্য টাকা জোগাড় করে নেব। রাতের বেলা একটু মাথা গোজার ঠাঁই পেলেই হবে। মদন বাবুর এই প্রস্তাবে প্রিয়াঙ্কা রাজি হয়ে গেলে মদন বাবু সেই দিনই প্রিয়াঙ্কা এবং মিমি দুজনের জন্যই সোয়েটার, চাদর, জামা কাপড় অনেক কিছু কিনে এনে দেয়। মিমি সারাদিন স্টেশন মাস্টারের ঘরে থেকেই অল্প অল্প করে পড়াশোনা করতে থাকে। আর অন্যদিকে প্রিয়াঙ্কা তার এই 8 মাসের গর্ভাবস্থাতেও ট্রেনে ঘুরে ঘুরে গান গেয়ে ভিক্ষা করে। তার অবস্থা দেখে অনেক লোক দুহাত ভরে তাকে সাহায্য করে। দেখতে দেখতে প্রায় 1 মাস কেটে যায়। একদিকে প্রিয়াঙ্কা ট্রেনের মধ্যেই নিজের সংসার সাজিয়ে ফেলে, আর অন্যদিকে 2 মাস পরে অরুণ নিজের সমস্ত কাজ সেরে নিজের বাড়িতে ফিরে আসে। বাড়ি ফিরে প্রিয়াঙ্কা এবং নিজের মেয়েকে দেখতে না পেয়ে অরুণ ভীষণ পরিমাণে অবাক হয়। তোকে আর লজ্জার কথা কি বলবো বাবা, আমার তো এখন ভাবলেই নিজের ওপর রাগ হচ্ছে। ওরকম জঘন্য একটা মেয়েকে তুই বিয়ে করে বাড়িতে এনেছিলিস, এটা ভেবে তো আমার তোর উপরে রাগ হচ্ছে। কিন্তু কি হয়েছে সেটা তো বল, কি করেছে প্রিয়াঙ্কা? আর এত কিছু যখন হয়েছে তখন আমাকে একবার ফোন করে জানাওনি কেন? তুই অফিসের কাজে বেরিয়ে গেছিস, তোর মাথায় অনেক কিছু চাপ থাকবে। এটা জেনেও আমি তোকে জানাবো যে তোর গর্ভবতী বউ অন্য পুরুষ মানুষের হাত ধরে পালিয়ে গেছে? এই কথা শুনে অরুণের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে কিছুতেই তার মায়ের কথা বিশ্বাস করতে চায় না। আমি জানি তুই আমার কথা বিশ্বাস করছিস না, কিন্তু তুই এটা ভেবে দেখ, এমনটা যদি না হতো তাহলে প্রিয়াঙ্কা একবার হলেও তো তোকে ফোন করতো। কিন্তু ও তোকে ফোন করে কিছু জানিয়েছে? তাই বলে ও আমার মেয়েটাকে নিয়েও চলে যাবে? আমার জীবন থেকে সব দুঃখ আনন্দ কেড়ে নেওয়ার আগে একবারও ভাববে না? ও তো যাওয়ার আগে এটাও বলে গেছে যে ওর কোনো সন্তানই তোর নয়। সেই কারণেই তো ও মিমিকে আমাদের কাছেও রেখে যেতে চায়নি। এসব কথা আমি মা হয়ে কিভাবে তোকে জানাতাম বলতো? অরুণের সত্যি আর কিছু বলার থাকে না। সে একেবারে ভেঙে পড়ে। কমলা দেবী তার নিজের এই কাজের জন্য নিজেকে বেশ বাহবা দিতে থাকে। দেখতে দেখতে আরো 1 মাস কাটে। ঠান্ডার প্রকোপ বেড়েই চলে। এই ঠান্ডার মধ্যে প্রিয়াঙ্কা কাঁপতে কাঁপতে ভিক্ষা করতে থাকে আর তার মেয়ের খেয়াল রাখে। একদিন রাত্রিবেলা মিমি এবং প্রিয়াঙ্কা ট্রেনের ইঞ্জিনে ঘুমিয়ে আছে। এমন সময় রাত্রিবেলা স্টেশন মাস্টার বিপ্লব বাবু সেই ইঞ্জিনটাতে ঢুকে আসে। এই ওঠো ওঠো, তোমরা কারা? আর এই ট্রেনের ইঞ্জিনে শুয়ে আছো কেন? সরকারি জিনিসপত্র কি সব নিজেদের বাবার সম্পত্তি বলে মনে করেছো নাকি? এক্ষুনি বেরো বলছি। বেরোবে নাকি গার্ড ডাকবো? দেখতেই তো পারছেন আমার অবস্থা। আমার সন্তান যখন তখন ভূমিষ্ঠ হতে পারে, তার উপরে একটা এইটুকু বাচ্চা আমার সঙ্গে আছে। এত কিছু সামলে এই ঠান্ডার মধ্যে আমি কিভাবে বাইরে থাকবো? রাত্রিবেলাটা একটু থাকতে দিন, সকাল হতেই আমি বেরিয়ে যাব। মামার বাড়ির আবদার পেয়ে গেছো নাকি? চুপচাপ এক্ষুনি ট্রেন থেকে নামবে। ট্রেনে ঘর সংসার পেতে বসে আছে। ঠান্ডা কি তোমার একা লাগে নাকি? এই পৃথিবীতে আর এমন কেউ নেই যারা ঠান্ডায় বাইরে থেকে কষ্ট করছে? তাহলে তাদের সবাইকেও এক একটা করে ইঞ্জিনে ঢুকিয়ে দিই নাকি? এটাই চাও? তুমি আমার মাকে কেন বকছো? ওই সকালবেলার কাকুটাই তো আমাদেরকে এখানে থাকতে বলেছে। ওই কাকুটা ভালো, তুমি একদম পচা। মিমি চুপ করো। আপনি বাচ্চার কথাই বিশ্বাস করবেন না। আমাদের এখানে আসলে কেউ থাকতে বলেনি। সকালবেলা তো আমরা এখানে থাকিও না। আমি রাতের বেলায় অন্য স্টেশন থেকে ভিক্ষা করে এই স্টেশনে ফিরি। আর রাতের বেলায় ইঞ্জিনগুলো ফাঁকা থাকে বলে যে কোনো একটার মধ্যে ঘুমিয়ে পড়ি। এসব আর হবে না, এখন ইঞ্জিন থেকে বেরো। তারপর ওই মদন বাবুর যা ব্যবস্থা করার আমি করছি। বন্ধুত্বপাতি গরিব ভিখিরিদেরকে ইঞ্জিনে ঘুমাতে দেওয়া, ওর চাকরিটা যদি আমি না খেয়েছি তাহলে আমার নামও বিপ্লব না। এই বলে বিপ্লব বাবু সেখান থেকে চলে যায়। প্রিয়াঙ্কা কিছু বুঝে উঠতে পারে না এবার সে কি করবে। আবার তার জন্য আরো একটা পরিবার এভাবে নষ্ট হয়ে যাবে ভেবে প্রিয়াঙ্কা প্রচন্ড চিন্তা করতে থাকে। চিন্তা করতে করতে হঠাৎই তার প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয়। এই ঠান্ডার মধ্যে তার নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হয়। হঠাৎ করে ঠান্ডায় কাঁপতে কাঁপতে সে মাটিতে পড়ে যায়। এই ঘটনা দেখে বিপ্লব বাবু সঙ্গে সঙ্গে স্টেশনের আরো কিছু লোকজনকে জড়ো করে প্রিয়াঙ্কাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে গিয়ে তার চিকিৎসা শুরু করা হয় এবং বেশ কিছুক্ষণের মধ্যেই প্রিয়াঙ্কা একটি সুন্দর ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয়। অপুষ্টির কারণে মা প্রচুর পরিমাণে ভুগেছে, সেটা ওনাকে দেখেই বোঝা যাচ্ছে। ওনার শরীরে রক্ত প্রচুর কম। ওনার জন্য আমরা একজন ব্লাড ডোনারের ব্যবস্থা করেছি, কিন্তু বাচ্চাটারও এখন এই মুহূর্তে রক্তের প্রয়োজন। আমি জানি না সেটা কিভাবে জোগাড় করতে পারবো।
আমি তো এই মেয়েটার পরিবারের কাউকে চিনি না। হ্যাঁ, মদনবাবু চিনতে পারে, এক্ষুনি ওনাকে নিয়ে আসার ব্যবস্থা করছি। কিছুক্ষণের মধ্যে মদন বাবু সেখানে চলে আসে, কিন্তু প্রিয়াঙ্কার বাচ্চার রক্ত কে দেবে এই ব্যাপারে কোনো সুরাহা হয় না। মিমির সঙ্গে তার ভাইয়ের রক্তের কোনো মিল ছিল না। এমন ভাবে ফেলে রাখলে বাচ্চাটা মারা যাবে এই চিন্তায় সবাই প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। এমন সময় মিমি হঠাৎই জোরে বাবা বলে চিৎকার করে ওঠে, আর ছুটতে ছুটতে হসপিটালের মধ্যেই তার বাবাকে দেখতে পেয়ে অরুণের কাছে চলে যায়। বাবা, তুমি প্লিজ তাড়াতাড়ি চলো, ভাইয়ের রক্ত লাগবে। ভাইকে সময় মতো রক্ত না দিলে ভাই মরে যাবে। মায়ের খুব শরীর খারাপ, তুমি তাড়াতাড়ি চলো। না, আমি যাব না। ওটা তোর ভাই হতে পারে, কিন্তু আমার ছেলে তো না। আর তোর মাও আমার কেউ হয় না। চলে যা এখান থেকে। ততক্ষণে সেখানে মদন বাবু এবং বাকিরা চলে আসে। অরুণ প্রিয়াঙ্কার স্বামী এই কথা জানতে পেরে তারা প্রিয়াঙ্কার সঙ্গে ঘটে যাওয়া এতদিনের দুঃখের কথা সবই অরুণকে জানায়। অরুণ তার মায়ের উপর রাগে ঘৃণায় ফুঁসতে থাকে, কিন্তু তার মাও সেই সময় হসপিটালেই ভর্তি ছিল, তাই চেয়েও অরুণ তার মাকে কিছু বলতে পারে না। অরুণ বিপ্লব বাবুর সঙ্গে ডাক্তার মাধুরীর কাছে যায়। অরুণের রক্ত পরীক্ষা করা হলে সেই ছোট বাচ্চার রক্তের সঙ্গে অরুণের রক্তের মিল পাওয়া যায়। অরুণ আর কোনো কিছুর তোয়াক্কা না করে প্রিয়াঙ্কাকে বাড়িতে নিয়ে আসে। আমি তোর উপর অনেক অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দে রে মা। তোর উপর অন্যায়ের শাস্তি হিসেবেই উপরওয়ালা আমাকে এভাবে পঙ্গু বানিয়ে দিয়েছে, আমাকে ক্ষমা করে দে তুই। প্রিয়াঙ্কা আর কিছু বলে না, সে তার শাশুড়ি মাকে ক্ষমা করে দেয়। তারপর থেকে তারা সবাই একসঙ্গে মিলেমিশে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে।